এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এমন এক সাক্ষীর সামনে, যা প্রায় 250 বছর ধরে বাংলার কত শত উত্থান পতনের গল্প নিজের বুকে আগলে রেখেছে। আমি এখন আছি ঐতিহ্যবাহী যশোর কালেক্টরেট ভবনের সামনে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস, ঐতিহ্য এবং এর ভিতরের সৌন্দর্য। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম বাইজিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকের জার্নিটা শুধু একটা ঘোরাঘুরি নয়, আজকে আমরা একসাথে এক্সপ্লোর করব এই ঐতিহাসিক ভবনের ভিতরের সৌন্দর্য আর জানবো এর পিছনের লুকিয়ে থাকা অজানা ইতিহাস। যশোর কালেক্টরেট ভবন 1885 সালে নির্মিত লাল ইটের এই ঐতিহাসিক স্থাপত্য আজ দাঁড়িয়ে আছে 141 বছরের গল্প বুকে নিয়ে। তবে একটু থামুন, গল্পটা কিন্তু শুরু হয়েছিল আরো 100 বছর আগে। আজ থেকে প্রায় 240 বছর আগে 1786 সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু করেছিল যশোর কালেক্টরেটের প্রশাসনিক পথ চলা। কিন্তু আমরা আজ যে দৃষ্টিনন্দন 360 দরজার প্রাসাদটি দেখছি, তার ভিত্তি প্রস্তর স্থাপিত হয় 1885 সালে। সময়ের পরিক্রমায় এখানে অনেক শাসক এসেছেন, বদলেছে শাসনের রূপ, কিন্তু বদলায়নি এই লাল দালানের রাজকীয় গাম্ভীর্য। ইট পাথরের এই নীরব সাক্ষী আজ আর কেবল কোনো সরকারি দপ্তরে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে পুরো যশোরবাসীর ভালোবাসার এক ঠিকানা। বিকেলের সোনালী রোদ যখন এই প্রাচীন খিলানগুলোতে এসে পড়ে, তখন চারপাশ মেতে উঠে দূর দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর কোলাহলে। প্রবীণদের নীরব স্মৃতি আর নতুন প্রজন্মের চঞ্চল আড্ডা, সব যেন এক বিন্দুতে এসে মিলে যায়। এক পাশে রাজকীয় অতীত, অন্য পাশে প্রাণবন্ত বর্তমান। ইতিহাস আর ভালোবাসার এই অপূর্ব বন্ধন নিয়েই যশোর কালেক্টরেট ভবন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যশোর শহরের প্রাণ কেন্দ্রে। তো এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এখানে ওই থানার যে গাড়িগুলো আছে বা যেসব গাড়ি ধরে নিয়ে আসে, সেইগুলো কিন্তু এখানে রাখা হয়। দেখেন কত পুরনো মোটর সাইকেল, মানে এগুলো কিন্তু স্কুটি এইখানে রেখে দেওয়া হচ্ছে। এগুলো আমাকে একটা এখান থেকে দিয়ে দিলে ভালোই হয়, কিন্তু এইগুলা মানে ঠিক করতে যত টাকা লাগবে তার থেকে মনে হয় নতুন একটা কিনেও নেওয়া যাবে। দেখেন এখানে কিন্তু অনেক ভাঙাচোরা গাড়ি এখানে রেখে দেওয়া হয়েছে, এখানে বড় গাড়িও আছে, ওইদিকে ওই সাইডটাতেও আছে। আমি একটু আপনাদেরকে ওইদিকে দেখানোর চেষ্টা করি। আর এটার সামনে, এই ভবনের সামনে কিন্তু এইরকম সুন্দর একটি জায়গা আছে, যেটা সামনে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আছে, যেটা হয়তো পরিষ্কার করা হয় নাই এবং এটার কাজ চলমান, কাজ চলতেছে। তো আমরা ছবিতে আর একটা সময় দেখতাম, মানে ছবিতে দেখা যায় কিছু কিছু পুরনো ছবি আছে যেগুলা এই সামনে ভবনের সামনের সাইডটা অনেক সুন্দর লাগে। আর যদি দর্শনার্থীদের জন্য চালু করে দেয় তাহলে কিন্তু আসলে অনেক ভালো হয়। সো এইটার সামনে কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এখানে কিন্তু পুরনো কিছু গাড়ি রেখে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মনে হচ্ছে যে থানার যে সকল ভাঙা গাড়ি থেকে বা শহরের ভিতর যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে সেইগুলো কিন্তু এখানে রাখা হয়। ভাই এটা পুরো মাটির সাথে মিশে যাচ্ছে, জাস্ট দেখেন, খুবই ভয়ঙ্কর অবস্থা। ভাই রে ভাই, এখানে আমার চ্যানেলের নামটা রেখে দেয় না, লেখা যায় না। সো এখানে কিন্তু অনেক গাড়িগুলো আছে। এইদিকে দেখেন মোটর সাইকেল, স্কুটি আছে, বিশেষ করে এখানে কিন্তু স্কুটি বেশি দেখা যাচ্ছে, ছোট ছোট মোটর সাইকেল। তো এইগুলা তো আর নেওয়া হয় না। অনেক গাড়ি কিন্তু এখানে রাখা আছে, ভাঙাচোরা অনেক গাড়ি, বড় প্রাইভেট কার থেকে শুরু করে ভ্যান পর্যন্ত এখানে রাখা আছে। ভাই ভ্যানের দোষটা ছিল কি? ভ্যান বিশাল দামি না, তো দামি দামি গাড়ির এখানে অভাব নেই। মোটর সাইকেল এদিকে হাত দেওয়া যাবে না হয়তো। এই যে ভ্যান, এটার ব্যাটারি সহ সব নিয়ে গেছে খুলে। এখানে অনেক ভালো ভালো গাড়িও আছে, তো যাদের গাড়ি তারা হয়তো এখান থেকে নিতে আসে না, যার কারণে এখানে এইভাবে ফালায় রাখছে। এগুলা হয়তো অনেক দিন পর হয়ে গেলে এগুলা বিক্রি করে দেওয়া হয় নাকি, এরকমটা তো জানি না এখানে আর কি করে। ভিতরে কিন্তু অনেক গাড়ি আছে। যশোরের ঠিক এই জায়গায় পড়ে আছে কোটি কোটি টাকার রহস্য। বছরের পর বছর ধরে এখানে
এভাবেই পচে নষ্ট হচ্ছে শত শত বাইক আর গাড়ি। কিন্তু কেন? এর পিছনের আসল ঘটনা কি? আমার চারপাশে একটু তাকিয়ে দেখুন, এগুলা সবই কিন্তু আমাদের দেশের সম্পদ। এই দামি বাইক আর গাড়িগুলা এইভাবে ফেলে না রেখে এইগুলা যদি আইনি প্রক্রিয়ায় দ্রুত শেষ করে নিলাম করে দেওয়া হতো, তবে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আসতো আর সাধারণ মানুষও কম দামে এগুলা কিনে নিতে পারতো। তো এখানে কিন্তু অনেক দামি দামি গাড়িও আছে, অনেক লাক্সারিয়াস বা অনেক বেশি দামের গাড়িও আছে। বিশেষ করে এখানে অনেক বাইক আছে, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা একটা গাড়ির দেখেন অবস্থা, পুরো সব শেষ। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমার মনে হয় এগুলা এইভাবে ফেলে না রেখে অবশ্যই এটা দ্রুত আইনি প্রক্রিয়ায় শেষ করে নিলাম করে দেওয়া উচিত, যেটাতে সাধারণ মানুষও এটা কম দামে কিনে নিতে পারবে। দেশের রাজস্ব বোর্ডেও কোটি কোটি টাকা সম্পদ আসবে। তো আপনাদের কি মনে হয়, এইগুলা কি এভাবে ফেলে রাখা কি ঠিক হচ্ছে? এখন কিন্তু আপনাদেরকে যশোর কালেক্টরেট ভবনের ভিতরে পুরো যশোরের একটা ম্যাপ আছে, যশোর জেলা কোথায় কোন জেলা আছে, এবং এখানে কিন্তু যশোরের ঐতিহ্য কোথায় কি আছে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কালেক্টরেট ভবন, যেটার 1885 সালে ভবনটির একতলা নির্মিত হয়। 1980 সালে ঐতিহ্যবাহী ভবনটির পুরনো নকশা অক্ষুণ্ণ রেখে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। এখানে মাইকেল মধুসূদন দত্তের আছে, ভারত ভাইনার দেউল, কেশবপুর, অনেক ঐতিহ্যের কথা এখানে লেখা আছে। বিশেষ করে এই যে যশোর কিন্তু খেজুরের জন্য বিখ্যাত, খেজুর রসের জন্য বিখ্যাত। সেই খেজুরের একটা স্থাপত্য শৈলী এখানে তৈরি করে রাখা আছে, গাছের মতো দেখতে পাচ্ছেন এটা। সো এটা কিন্তু অসাধারণ। আর এখানে যশোর জেলার ভিতর যে কটা থানা আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর, সকল কিছু এখানে দেওয়া আছে। সো এই মুহূর্তে কিন্তু আমরা সেই দিঘির সামনে যাচ্ছি। বিশাল বড় একটা দিঘি আছে এবং নতুন করে কিন্তু এই যে দিঘিটা দেখুন, এখানে কিন্তু মাছ থাকে, এখানে কিন্তু মাছ আছে, অনেক মাছ আছে, কালারের অনেক মাছ আছে। ওই কর্নারে লাল মাছগুলো, এগুলো আপনারা দেখলে বুঝতে পারতেন আসলে কতটা সুন্দর লাগে দেখতে। ভাই আমি একটু ট্রাই করি একটা মাছ কি আমি ধরতে পারি কিনা। ভাই আমি তো নিজেই ভয় পাই, সম্ভব না। সো এটাই দিঘি ছিল, বড় দিঘি, এবং এটাকে আরো সংস্কার করা হচ্ছে। ওইদিকে মসজিদ আছে, এটার দিকে নতুন একটা ভবন তৈরি করে রাখা হচ্ছে। এখানে অনেক লোকজন এখানে দেখার জন্য আসে। তো আমি কিন্তু দুপুর টাইম আসছি, যার কারণে এখানে তেমন লোকজন দেখা যাচ্ছে না। বাট আরেকটু পরে বিকাল টাইমে, আসরের পর বা 3টার পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন থাকে। অনেক লোকজন এখানে ঘুরতে আসে, দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। সো এটার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। ব্রিটিশ আমলের এই স্থাপত্য শৈলী কতটা নিখুঁতভাবে তৈরি করে রাখা হয়েছে, যা এখনো দর্শনার্থীদের মন কেড়ে তোলে। সো আমিও এসেছি অনেক দূর থেকেই, কারণ আমার কাছে এই ভবনটি অনেক ভালো লাগে এবং এখানে অনেক লোকজন আসে ঘোরাঘুরি করার জন্য। আর এই বিশেষ করে এই কোর্ট পার্ক, মানে যেটা বলা হয় লাল কোর্ট বলা হয়, সো এটা হচ্ছে যশোর কালেক্টরেট ভবন, যেটা সরকারি একটি প্রকৌশলীর ভবন। সো সেখানে এটা দেখার মতো একটা জায়গা, এর ভিতরের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করে দেবে। আর যশোর আসবেন আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ব্রিটিশ আমলের তৈরি করা এই স্থাপত্যশৈলী দেখবেন না, তা কি হয়? সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে। বিকাল টাইমে প্রচুর পরিমাণে লোকজন এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে। সো আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে বিশেষ করে এই ভবনটি কেমন লাগে, এই জায়গাটি কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটার বাইরে ওইদিকে সুন্দর জায়গা আছে, মানে দেখার মতো একটা জায়গা। আপনারা যারা এখানে আসছেন হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এটার বাইরেও কিন্তু কিছু দোকানপাট আছে। বাইরে এটার পাশে আশপাশে অনেক দোকানপাট আছে, ফাস্ট ফুড বা শরবত, অনেক কিছু এখানে আছে। সো এই জায়গাটার নাম কিন্তু দরাটানার মোড়, ওইদিকে। আর আমার পিছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যশোর সেই কালেক্টরেট ভবন, এটার পাশেই এখানে দরাটানা একটা পার্ক করা হয়েছে, যেটাতে অনেক লোকজন আসে। এটা হয়তো পার্ক খুলবে
বিকাল 4 ঘটিকায়, বাট এখন কিন্তু 4টা বাজে না, যার কারণে এখানে খোলা নাই। কালেক্টরেট ভবনের সামনেই পার্ক করা হয়েছে। পার্কে আপনারা হয়তো আমার ভিতর থেকে যদি দেখায়, কালেক্টরেট ভবনের ঠিক সামনে এই পার্কটা নতুন করা হয়েছে, এটার কাজ চলতেছে। আমি হয়তো ভিতরে যাইতে পারলাম না, কারণ আমি আসছি এখন 2টা বাজে, হয়তো এরকম 2টা বাজে। তো যার কারণে হচ্ছে আমি এখন যাইতে পারি নাই। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত কি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।